আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যবছর এই আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। স্বাধীনতা দিবসে সকালে যখন ঢাকার আকাশে যুদ্ধ বিমানের শব্দ ওঠে, মাটিতে ছন্দ মিলিয়ে হাঁটে সৈনিকরা, তখন পুরো জাতি গর্বে ভরে ওঠে। টেলিভিশনের পর্দায় আমরা দেখি চকচকে ট্যাঙ্ক, রকেট লঞ্চার, রাডার সিস্টেম, বিদেশি যুদ্ধযান, সব মিলিয়ে এক আধুনিক সামরিক শক্তির দৃশ্য। মনে হয় বাংলাদেশ যেন শক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। কিন্তু কুচকাওয়াজ শেষ হলে, ধুলো বসে গেলে একটি অস্বস্তিকর প্রশ্ন ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ায়। এই শক্তি আসলে কার? কারণ যে অস্ত্রগুলো আমরা দেখি সেগুলোর প্রায় সবই অন্য দেশের তৈরি। এক একটি বন্দুক এক দেশ থেকে, রাডার আর এক দেশ থেকে, যুদ্ধ বিমান অন্য মহাদেশ থেকে। বাংলাদেশের সামরিক শক্তি যেন একটি আন্তর্জাতিক প্রদর্শনী, যেখানে আমরা মালিক নই, বরং ক্রেতা মাত্র। উনিশশো ৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ জন্ম নিয়েছিল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। তখন সামরিক শিল্প গড়ে তোলার মতো অর্থনৈতিক সামর্থ্য ছিল না, রাজনৈতিক স্থিতিশীলতাও ছিল না। লক্ষ্য ছিল একটাই, নিজের দেশের সীমান্ত রক্ষা করা, রাষ্ট্র টিকিয়ে রাখা তথা সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি ওঠার দরকার ছিল, আমরা কি নিজেদের অস্ত্র বানাবো, সেটি কখনো জাতীয় আলোচনার কেন্দ্রে আসেনি। দশক পেরিয়ে গেছে, বাজেট বেড়েছে, প্রতিরক্ষা খাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেই অর্থের সিংহভাগ গেছে বেতন, রক্ষণাবেক্ষণ আর পরিচালনায়। আধুনিক প্রযুক্তি গবেষণা বা দেশীয় অস্ত্র উন্নয়নে ব্যয় হয়েছে খুব সামান্য অংশ। ফলে আজকের বাংলাদেশ এক অদ্ভুত বাস্তবতায় দাঁড়িয়ে। সৈন্য আছে, প্রশিক্ষণ আছে, কিন্তু প্রযুক্তিগত স্বাধীনতা নেই। বিশ্ব যখন নতুন অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে, তখন যুদ্ধের সংজ্ঞাই বদলে গেছে। এখন যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, ড্রোন, সাইবার সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিজস্ব সফটওয়্যার। যে দেশ প্রযুক্তি বানায়, যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ তার হাতে থাকে। আর যে দেশ শুধু কেনে, সে নির্ভরশীল থাকে সরবরাহকারীর ইচ্ছার উপর। বাংলাদেশ আজ প্রায় ১ ডজনেরও বেশি দেশের উপর নির্ভর করে সামরিক সরঞ্জামের জন্য। এই নির্ভরতা শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত। কারণ যুদ্ধ বা সংকটের সময় অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেলে শক্তিশালী সেনাবাহিনীও হঠাৎ দুর্বল হয়ে পড়তে পারে। অতীত আমাদের বারবার দেখিয়েছে অস্ত্র কেনা বেচা যায়, কিন্তু প্রযুক্তিগত স্বাধীনতা কেনা যায় না। বিমান বাহিনীর দিকে তাকালে এই বাস্তবতা আরো স্পষ্ট হয়। মাঝে মধ্যে বিমান দুর্ঘটনার খবর আসে, তদন্তে উঠে আসে পুরনো প্ল্যাটফর্ম, দীর্ঘদিনের ব্যবহৃত যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ জটিলতা, নতুন সংযোজনের আলোচনা হয়। চুক্তির খবর আসে, কিন্তু বাস্তব রূপ নিতে সময় লাগে বছরের পর বছর। যেন আমরা সব সময় ভবিষ্যতের শক্তির অপেক্ষায় আছি, বর্তমানের শক্তি তৈরি করছি না। তাছাড়া অস্ত্র কেনাবেচার দেশগুলোর উপরে আছে নিষেধাজ্ঞা। অস্ত্র এক দেশ থেকে কিনলে অন্য দেশ থেকে এক অদৃশ্য চাপ আসতে থাকে। মিত্র দেশের চক্ষুশূল হবার রেকর্ডও আছে বাংলাদেশের। পৃথিবীর কিছু দেশ সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে অস্ত্র শুধু নিরাপত্তা নয়, অর্থনীতির অংশ। প্রতিরক্ষা শিল্প মানে গবেষণা, প্রযুক্তি, কর্মসংস্থান, রপ্তানি এবং কৌশলগত স্বাধীনতা। ইরান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া সবাই একসময় আমদানি নির্ভর ছিল, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়, গবেষণা ল্যাব এবং সামরিক শিল্পকে একসঙ্গে যুক্ত করেছে। ফলে আজ তারা শুধু ব্যবহারকারী নয়, নির্মাতা। ইরানের উদাহরণটি বিশেষভাবে আলোচনায় আসে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও তারা বাধ্য হয়েছে নিজস্ব প্রযুক্তি তৈরি করতে। তাদের বিজ্ঞানীরা ড্রোন বানিয়েছে, ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, স্থানীয় শিল্পকে সামরিক গবেষণার সঙ্গে যুক্ত করেছে। ফলে অস্ত্র তাদের জন্য শুধু যুদ্ধের উপকরণ নয়, প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা অন্য জায়গায়। এখানে পরিকল্পনা আছে, আলোচনা আছে, চুক্তির খসড়া আছে,
কিন্তু দীর্ঘমেয়াদী শিল্পনীতি স্পষ্ট নয়। আমরা যুদ্ধ বিমান কিনতে চাই, কিন্তু যুদ্ধ বিমান তৈরির ইঞ্জিনিয়ার তৈরি করার জাতীয় পরিকল্পনা কতটা শক্তিশালী? আমরা ড্রোন আনতে চাই, কিন্তু ড্রোন সফটওয়্যার ডিজাইনের গবেষণা কতটা এগিয়েছে? 2025 সালের পর কিছু উদ্যোগ অবশ্য দেখা যাচ্ছে। ইতালির সঙ্গে ইউরোফাইটার টাইফুন নিয়ে আলোচনা চলছে। তুরস্কের সঙ্গে অ্যাটাক হেলিকপ্টার ও ড্রোন সহযোগিতা, চীনের সঙ্গে জে-10CE যুদ্ধ বিমান এবং ইউএভি উৎপাদনের সম্ভাবনা, এসব পরিকল্পনা ইঙ্গিত দেয় বাংলাদেশ অন্তত বুঝতে শুরু করেছে প্রযুক্তি অর্জনের গুরুত্ব। যদি প্রযুক্তি স্থানান্তর সত্যিকারের বাস্তবায়িত হয়, তবে সেটি হতে পারে একটি মোড় ঘোরানোর মুহূর্ত। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি শুধু উন্নত অস্ত্র কিনব, নাকি সেই প্রযুক্তি শেখার জন্য জাতীয় কাঠামো তৈরি করব? কারণ ইতিহাস বলে প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠে ধীরে ধীরে। প্রথমে মেরামত কারখানা, তারপর যন্ত্রাংশ উৎপাদন, তারপর আংশিক নির্মাণ, শেষে পূর্ণাঙ্গ ডিজাইন সক্ষমতা। বাংলাদেশ সেখানে এখনো এই সিঁড়ির প্রথম ধাপেই দাঁড়িয়ে। একটি রাষ্ট্র যখন শুধু ক্রেতা থাকে, তখন তার সামরিক শক্তি প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকে, কিন্তু যখন সে নির্মাতা হয়, তখন তার কূটনীতি বদলে যায়। অস্ত্র তখন শুধু নিরাপত্তা নয়, প্রভাবের ভাষা হয়ে ওঠে। বিশ্বের অন্য দেশগুলোও সমঝে চলে। বিশ্বের বহু দেশ আজ অস্ত্র রপ্তানি করে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলে। বাংলাদেশ এখনো সেই খেলায় প্রবেশই করেনি। এখানে আরেকটি বাস্তবতা আছে। বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম সফল বাহিনী। অর্থাৎ মানব সম্পদ এবং প্রশিক্ষণে ঘাটতি নেই। সমস্যা প্রযুক্তি উৎপাদনে। আমরা দক্ষ সৈনিক তৈরি করেছি, কিন্তু দক্ষ প্রতিরক্ষা প্রকৌশলী তৈরির জাতীয় আন্দোলন গড়ে তুলিনি। যদি সামরিক বাজেটের একটি অংশ গবেষণা এবং উন্নয়নে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা হতো, বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতকে যুক্ত করা হতো, তবে আজ অন্তত ড্রোন, নজরদারি সিস্টেম বা সামরিক সফটওয়্যারের ক্ষেত্রে দেশীয় উৎপাদন শুরু হতে পারত। ছোট প্রযুক্তি থেকেই বড় বড় শিল্প জন্ম নেয়। বিশ্ব রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে, সরবরাহ চেইন ভেঙে যাচ্ছে, জোট বদলাচ্ছে, যুদ্ধের ঝুঁকি বাড়ছে। এই বাস্তবতায় শুধুমাত্র আমদানি নির্ভর সামরিক কাঠামো দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। কারণ অস্ত্র কিনতে টাকা লাগে, কিন্তু প্রযুক্তি তৈরি করলে শক্তি তৈরি হয়। বাংলাদেশ আজ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে দুটি পথ। একটি পথ কুচকাওয়াজের ঝলকানি ধরে রেখে বিদেশি অস্ত্রের উপর নির্ভর করা, আরেকটি পথ ধীর, কঠিন কিন্তু স্থায়ী নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা। প্রশ্নটি শুধু তাই সামরিক নয়, মানসিকও। আমরা কি নিজেদের নিরাপত্তা অন্যের কারখানায় তৈরি করতে চাই, নাকি নিজের ল্যাবরেটরিতে? স্বাধীনতার অর্ধ শতক পর বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো যুদ্ধ নয়, বরং আত্মনির্ভরতার সিদ্ধান্ত। কারণ ইতিহাসে শক্তিশালী রাষ্ট্র সে নয় যে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে। শক্তিশালী রাষ্ট্র সেই যে নিজের নিরাপত্তা নিজেই তৈরি করতে শিখেছে। কুচকাওয়াজের মঞ্চে যে অস্ত্রগুলো ঝলমল করে, সেগুলো একদিন সত্যিই জাতীয় গর্ব হবে, যেদিন তাদের গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। যুদ্ধ বন্ধ করতে রীতিমতো যেন দুয়ারে দুয়ারে ঘুরছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে কিংবা তুরস্কে হতে পারে ইরান যুক্তরাষ্ট্র আলাপ। ইরানের উপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা তো তুলে নেবেই, পাশাপাশি বুশের কেন্দ্রে ইরানকে বেসামরিক পারমাণবিক শক্তি উন্নয়নে সহায়তার প্রস্তাব দিয়েছে আমেরিকা। কিন্তু ইরানের শর্ত পরিষ্কার, যুদ্ধ থামবে, তবে সেটা ইরানের শর্ত মেনেই। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলছে, যুদ্ধ বন্ধে 5টি শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ যেন আর কখনো শুরু না হয়, সেটির শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। 2, পশ্চিম এশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে। 3,
যুদ্ধের কারণে ইরানের হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 4. হরমুজ প্রণালীর উপর নতুন করে একটি আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে, যার মাধ্যমে এই এলাকা মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। 5. ইরানের প্রতি বিদ্বেষমূলক সংবাদ মাধ্যম এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে হবে অথবা তাদের বিচারের আওতায় আনতে হবে। ট্রাম্পের পক্ষে ইরানের এসব শর্ত মানা কঠিনই। ট্রাম্পের দেওয়া 15 শর্ত ইরান মানবে বলে মনে হয় না, কিন্তু যুদ্ধ থামাতে যে পশ্চিম মরিয়া হয়ে গেছে সেটা পরিষ্কার। গত 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানের উপরে হামলা শুরু করল, তখন হয়তো তাদের ধারণা ছিল যুদ্ধটা হবে সংক্ষিপ্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং পেন্টাগনের দাবি অনুযায়ী ইরানের 90% ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পর ওয়াশিংটন হয়তো ভেবেছিল তেহরান এবার সাদা পতাকা ওড়াবে। কিন্তু বাস্তবতা হলো যুদ্ধক্ষেত্র আর হোয়াইট হাউসের হিসাবের খাতা সবসময় এক অঙ্কে মেলে না। ডোনাল্ড ট্রাম্প মানুষটা বেশ চমকপ্রদ। তিনি একদিকে যেমন হুঙ্কার দেন, অন্যদিকে ব্যবসায়ী সুলভ মন নিয়ে চুক্তির টেবিলে বসতেও ভালোবাসেন। তিনি দাবি করেছেন ইরানের সাথে খুব ফলপ্রসূ আলোচনা চলছে, এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তারা এই আলোচনায় যুক্ত আছেন বলেও জানিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো ইরানের নেতারা এই দাবি স্রেফ উড়িয়ে দিয়েছেন। তাদের ভাষায় আমেরিকা আসলে নিজের সাথেই নিজে আলোচনা করছে। তবে কূটনীতির পর্দায় যা দেখা যায় তার পেছনে অনেক কিছুই ঘটে। পর্দার আড়ালে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো দুই পক্ষের মধ্যে এক ধরনের পরোক্ষ যোগাযোগ স্থাপন করেছে বলে খবর রটেছে। পাকিস্তানের সেনাপ্রধানের হাত ধরে ট্রাম্পের একটি 15 দফার শান্তি প্রস্তাব তেহরানে পৌঁছেছে, আর ইরানও পাকিস্তানকে দূত হিসেবে মেনে নিয়ে জানিয়েছে প্রয়োজন হলে তুরস্কেও শান্তির বৈঠক হতে পারে। ট্রাম্পের পাঠানো সেই 15 দফার প্রস্তাবে আসলে কি আছে? শর্তগুলো বেশ দীর্ঘ, তবে এর মূল কথা হলো ইরানকে তার পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে বিসর্জন দিতে হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে 1 মাসের একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ের মধ্যে ইরানকে তাদের নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে। দেশটিতে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হাতে তুলে দিতে হবে। এখানেই শেষ নয়, মধ্যপ্রাচ্যে ইরানের যেসব প্রক্সি বা মিত্র সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। হরমুজ প্রণালী খুলে দিতে হবে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য। তবে এই দীর্ঘ দাবির পাশাপাশি কিছু পুরস্কারও ঝুলিয়ে রেখেছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন আগে চাইতো ইরানের পুরো ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ধ্বংস করতে, কিন্তু এখন তারা কিছুটা ছাড় দিয়ে ইরানকে 1000 মাঝারি পাল্লার মিসাইল রাখার প্রস্তাব দিয়েছে। সবচেয়ে বড় প্রলোভনটি হলো ইরানের উপরে থাকা বছরের পর বছর ধরে চলা সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং বুশের পারমাণবিক কেন্দ্রে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনে আমেরিকা উল্টো ইরানকে সাহায্য করবে। মজার বিষয় হলো যে অজুহাতে ইরানে আক্রমণ শুরু করলো যুক্তরাষ্ট্র, অর্থাৎ বর্তমান সরকার পতনের বা রেজিম চেঞ্জ, সেটার কোনো কথাই এই প্রস্তাবে নেই। অর্থাৎ এখানেই গোহারা হেরে বসে আছে পশ্চিম, এমনটাই মত বিশ্লেষকদের। আমেরিকার এত সব প্রস্তাব শুনে ইরানের প্রতিক্রিয়া কি? সোজা কথায় একগাল হাসি। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকরি রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পকে রীতিমতো খোঁচা দিয়ে বলেছেন নিজেদের পরাজয় ঢাকতে যেন তারা এই পরিস্থিতিকে সমঝোতা বলে চালানোর চেষ্টা না করে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন
ট্রাম্পের মতো মানুষের সাথে তারা কখনোই কোনো চুক্তিতে যাবেন না। ইরানের এই আত্মবিশ্বাসের কারণ বুঝতে হলে তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বুঝতে হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হয়তো কিছুটা নমনীয়। তিনি রাশিয়া এবং পাকিস্তানের সাথে কথা বলে শান্তির ইচ্ছা প্রকাশ করেছেন, তবে সেটিও ইরানের শর্ত মেনে। কিন্তু আসল ক্ষমতা যাদের হাতে, সেই আইআরজিসি মনে করছে এই যুদ্ধ তাদের অস্তিত্বের প্রশ্ন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে মোহাম্মদ বাঘের জোলগাদ্রের মতো সাবেক আইআরজিসি কমান্ডারের নিয়োগ প্রমাণ করে যে ইরান আপোষের চেয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্যই নিজেদের বেশি প্রস্তুত করছে। তারা বিশ্বাস করে কূটনীতির চেয়ে যুদ্ধই তাদের অর্থনীতিতে বেশি সুবিধা এনে দিয়েছে। তো প্রশ্ন, ইরান কেন এত শক্ত অবস্থানে? হরমুজ প্রণালী আপনারা তো জানেনই, বিশ্বের মোট তেল রপ্তানির 1/5 এই পথ দিয়ে যায়। যুদ্ধের শুরুতেই ইরান এই পথ বন্ধ করে দেয়। এরপর থেকে বিশ্ব অর্থনীতিতে রীতিমতো আগুন লেগেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $65 থেকে লাফিয়ে $100 ছাড়িয়ে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জ্বালানি সংকটে শ্রীলঙ্কাকে রাস্তার বাতি নেভাতে হয়েছে, আর ফিলিপাইনে জারি করতে হয়েছে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা। বাংলাদেশেও লেগেছে ঢেউ। ইরান খুব ভালো করেই জানে হরমুজ প্রণালীর এই নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এমনকি ইরানের ভেতরে এমন আলোচনাও চলছে যে বিশ্বের অন্যান্য জায়গার মতো হরমুজ প্রণালী পার হতে তারা বিভিন্ন দেশের জাহাজের উপরে কর বসাবে কিনা। যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর জন্য এটি আক্ষরিক অর্থেই এক দুঃস্বপ্ন। কূটনীতিক টেবিল যখন সাজানোর চেষ্টা চলছে, তখন মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। লেবাননে ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে। ইসরায়েল চাইছে লিটানি নদীর দক্ষিণ পর্যন্ত একটি নিরাপত্তা বলয় তৈরি করতে। অন্যদিকে ইরানও বসে নেই। পেন্টাগনের সমস্ত দাবি মিথ্যা প্রমাণ করে তারা নিখুঁত নিশানায় ইসরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। কাতারের গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়ে তারা বুঝিয়ে দিয়েছে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্ররাও নিরাপদ নয়। সৌদি আরবের রাস তানুরা এবং আবকাইকের মতো গুরুত্বপূর্ণ তেল স্থাপনাতেও ড্রোন এবং মিসাইল হামলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের 82তম এয়ারবার্ন ডিভিশনের 3000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাঠিয়েছে মেরিন সেনা এবং রণতরী। কিন্তু ট্রাম্প নিজেও জানেন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ আমেরিকার অর্থনীতি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। এরই মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ উভয় পক্ষের জন্য এই যুদ্ধের অর্থনৈতিক এবং মানবিক মূল্য অনেক বেশি। ইরানেও ইতোমধ্যে 1,500 মানুষের প্রাণহানি ঘটেছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। কিন্তু মূল সমস্যা হলো আস্থার চরম অভাব। ইরান কিছুতেই আর ট্রাম্পদের বিশ্বাস করতে পারছে না, কারণ এর আগে আলোচনার মধ্যেই হামলা করে বসেছে তারা। বর্তমানে বল সত্যি ইরানের কোর্টে। তারা হয়তো কিছু বিষয়ে ছাড় দিতে রাজি হবে, কিন্তু হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ এবং নিজেদের সুরক্ষার গ্যারান্টি প্রশ্নে তারা এক চুলও ছাড়বে না। যুদ্ধ শেষ হোক বা না হোক, ইরান এই সংঘাতের মাধ্যমে মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ চিরতরে বদলে দিতে চাইছে। এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প তার ডিল মেকিং জাদু বলে এই জটিল সমীকরণ মেলাতে পারেন কিনা, নাকি মধ্যপ্রাচ্য এক দীর্ঘ ও ক্লান্তিকর যুদ্ধের অন্ধকারে আরও তলিয়ে যাবে। তবে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক।